বাংলাদেশে এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল, এবং আমি মনে করি তার নিষিদ্ধটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে এবং ইল্লিগালি হয়েছে সেই সময়, এটা আইনজীবী হিসাবে আমি বলতে পারবো। এবং যে আইনের অধীনে হয়েছে সন্ত্রাসবিরোধী আইন, সেই আইনটা এই সরকার অ্যাপ্রুভ করার কারণে ওই অর্ডারটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি সরকার অর্ডিন্যান্সটা অ্যাপ্রুভ না করতো ওটাও অটোমেটিক বাতিল হয়ে যেত। তো সেইখানে তো এই যে করদাতার মধ্যে কি আওয়ামী লীগের লোকজন থাকবে না? আমরা যদি করের আওতা বাড়াই তো আওয়ামী লীগের লোকজনকেও নিতে হবে, অবশ্যই নিতে হবে। সেটা আপনি নিষিদ্ধ দল থাকলে কিভাবে নেবেন? ইকোনমিক ইন্টিগ্রেশন তো করতে হবে, দোকান খুলতে হবে, বিক্রি করতে হবে, খেতে হবে, ভ্যাট দিতে হবে, রোটেশন। যদি দেশের একটা পার্সেন্টেজ অফ লোক ভীত থাকে, সন্ত্রস্ত থাকে, পালিয়ে থাকে, ভোট দিতে না পারে, ভোট করতে না পারে, তাহলে অটোমেটিক তারা ইকোনমিক ইন্টিগ্রেশনের বাইরে চলে যায় এবং সেটা অর্থনীতিতে ভয়াবহ একটা বিরূপ প্রভাব ফেলে। এত বড় একটা বাজেট, সার্টেন পার্সেন্টেজ অফ পিপলকে যদি বাদ থাকে, এই বাজেট বাস্তবায়ন হবে না। এবং তার সাথে যুক্ত হবে পলিটিক্যাল শঙ্কা। এই যে বাদ দেওয়া হচ্ছে, এই লোকগুলো তো ফিরে আসার চেষ্টা করবে বারবার। যত দিন যাবে তাদের মিছিলের সংখ্যা বাড়ছে, মিছিলের লোকের সংখ্যা বাড়ছে, জানা যায় ব্যাপক লোক হচ্ছে। তো সেখান থেকে তো আমার মনে হয় আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করবে যদি তাদেরকে আসতে দেয়া না হয়। এবং এটা খুব ইললজিক্যাল আমি বলবো না, যদিও তাদের অনেক পলিটিক্যাল দায় আছে, অনেক একটা রিজিম ক্রিয়েট করেছিল, 3টা ফার্সিক্যাল ভোট করেছে। ওরা অন দ্য আদার হ্যান্ড তারা দেশের মানুষ, তারা তো আমরা ঠেলে আরেক দেশে দিতে পারবো না, বা দেশটা ভাগ করতে বলবো না তোমরা পরাজিত আওয়ামী লীগ তোমরা এখানে থাকো, সেটা তো সম্ভব না। একটাই দেশ, একটা প্লেট। সেখানে থেকে আমি মনে করি সকল দলের রাজনীতির পথ খুলে দিতে হবে এবং জাতি তৈরি করতে হবে। যে জাতিটা আওয়ামী লীগ কিছুটা ডিস্টার্ব করেছে 14 সালের ভোটটা করে, একতরফা ভোট করে, যখন সেই সরকারটা 5 বছর থাকলো তখন এটা আরও বিভাজিত হলো এবং যুদ্ধাপরাধীর বিচার তাদের ফাঁসি দিয়েও একটা বিভাজিত হয়েছে, অস্বীকার করা যাবে না। এবং পরবর্তীতে যখন ডক্টর ইউনূস আওয়ামী লীগকে ব্যান করলো, এটা একটা স্থায়ী দিকে চলে গেল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 26 সালের ভোটকে অ্যাবান্ডন করেনি, বাধাগ্রস্ত করেনি। 26 তারিখের যে ভোট হয়েছে 12 ফেব্রুয়ারি 26 সালের, সেখানে কিন্তু আওয়ামী লীগ ওই দিন কোনো মিছিল করেনি। এবং আমরা জানতে পেরেছি কিছু কিছু আওয়ামী লীগ লোকাল বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য, কোনো কোনো জায়গায় জামাতকেও দিয়েছে। তার মানে আওয়ামী লীগ কিন্তু মেনে নিয়েছে কিছু ব্যাপার। তার বিনিময়ে আওয়ামী লীগ কী পেল? তার বিনিময়ে তখন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি কিছু পায়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জামাতের রাজনীতির পথ রুদ্ধ হয়ে গেল, সেই অ্যামেন্ডমেন্ট উনি বাতিল করে দিলেন, দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি অ্যালাউ করলেন, জামাত ফিরে আসলো, একটা জাতিসত্তা অ্যাড হলো। তো মুসলিম প্রধান দেশে আপনি ধর্মভিত্তিক রাজনীতি করতেই পারেন, এটা তো আমাদের 71-এর চেতনা ছিল না যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে হবে না। এই জন্য তো আমরা যুদ্ধ করিনি, আমরা বৈষম্যের জন্য যুদ্ধ করেছি। আবার যে আওয়ামী লীগ নিজেই নিজেকে আত্মহত্যা করেছিল বাকশাল দিয়ে, জিয়াউর রহমান তাকে ফিরিয়ে আনলেন এবং প্রধান অপোজিশন করলেন। কেউ কেউ বলে অন নেগোসিয়েশন। আওয়ামী লীগ সে সময় যে সিটগুলো পেয়েছিল 79 বা ভোটে 39টা সিট 79 সালের ভোটে, এটা নেগোসিয়েটেড ছিল। কেন ছিল? কারণ তাকে তো জাতি তৈরি করতে হয়েছে, তাকে ইনক্লুসিভ পার্লামেন্ট করতে হয়েছে। সেই জন্য তার 5 বছরে কোনো পুশিন ঘটেনি একটাও। এবং আমরা পত্রিকায় পড়েছি যে উনি যখন ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া তাকে ভূয়সী সম্মান দিয়েছে। এবং এক পর্যায়ে ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান হাসতে হাসতে বলছিলেন, তোমার ছোট আর্মি, আমি যদি তোমার দেশ দখল করি কি করবা? তখন জিয়া রহমান বলছে, হ্যাঁ তুমি দখল করতে পারো হয়তো, তার আগে তোমার এই রাজ্যগুলো তছনছ হয়ে যাবে। উনি এটা সাহস পেয়েছিলেন কেন? বাইদিন তিনি সবাইকে অনবোর্ড নিয়ে আসছেন। উনি শেখ হাসিনাকেও বাংলাদেশে নিয়ে আসছিলেন তার মৃত্যুর 13 দিন আগে। তো সেটা জনাব তারেক জিয়াকে জাতি গঠন করতে হবে। আজকে সরকারে বিএনপি আছে, কালকে একজন থাকবে, কিন্তু জাতিটা যদি গঠন না হয়, আমি যেটা আশঙ্কা করছি, 3 কোটি মুসলিমকে ডিলিস্ট করে রেখেছে ইন্ডিয়া, ডিসএনফ্রাঞ্চাইজ করে রেখেছে, মানে ইয়া থেকে প্রসেস থেকে বাদ করে রেখেছে। শুনেছি আসামে নাকি কনসেন্ট্রেশন ক্যাম্পও আছে, ক্যাম্পেও রাখা হয়। এদেরকে কোনো এক সময় ঠেলে ইন্ডিয়ান বর্ডারে নিয়ে আসতে পারে এবং গেট খুলে দিলে এরা ইন্ডিয়ান বর্ডার থেকে নোম্যান্সে আসবে। আপনি নোম্যান্সে আসে কিন্তু বাধা দিতে পারবেন না, এটা বাংলাদেশের এখতিয়ারের মধ্যে নেই। নোম্যান্সের পরে বাংলাদেশে ঢোকাটা আপনি বাধাগ্রস্ত দিতে পারবেন, কতদিন পারবেন? এবং যখন এই ক্রাইসিস তৈরি হবে, পৃথিবীর কোন দেশের কোন কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করবে, বা বাংলাদেশের কোন বিজনেসম্যান তখন ইনভেস্ট করবে? ইট উইল বি এন স্টেট অফ ওয়ার। সো জাতি যখন তৈরি হবে, তখন প্রতিবেশী যত বড়ই হোক, তারা আমাদেরকে এটা করতে পারবে না। ভিয়েতনাম করেছে না আমেরিকার সাথে? বাংলাদেশ 71 স্বাধীন হয়েছে না? কত বড় পাকিস্তানি আর্মি, 93,000 সোলজার তো সারেন্ডার করেছে, কারণ জাতি তৈরি হয়ে গিয়েছিল।
এখন মাননীয় প্রধানমন্ত্রীকে জাতি তৈরি করতে হবে। ধন্যবাদ। মানে বিএনপিকে উড়িয়ে দেওয়া অবশ্যই কঠিন কাজ, ইলেকটেড গভর্নমেন্ট, কিন্তু দেশব্যাপী অ্যানার্কি করাটা খুব সহজ কাজ। এটা বাংলাদেশে অনেকবার হয়েছে, তো সেটা অর্থনীতি ইম্প্যাক্ট ফেলবে, জানমালের উপর ইম্প্যাক্ট ফেলবে। প্রথম হচ্ছে বাংলাদেশ তো দুটো ভাগে ভাগ হয়ে যাবে যদি আমাদের রাজনৈতিক সমাধান না হয়। যদি রাজনৈতিক সমাধান না হয়, শার্প দুটো ভাগে ভাগ হয়ে যাবে, প্রো লিবারেশন ফোর্স, অ্যান্টি লিবারেশন ফোর্স। এবং সেই দুর্পক্ষের মধ্যে যুদ্ধ হবে, মারামারি হবে, লাঠালাঠি হবে, দ্বন্দ্ব হবে। পুলিশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ সেই প্রোঅ্যাক্টিভ রোল পুলিশ আর প্লে করতে পারবে না, যেটা শেখ হাসিনার জন্য করেছিল, এবং সেটা ভুল ছিল, এবং সেটা জন্য তারা সাফার করেছে। এবং পুলিশের মধ্যেও পুলিশ হত্যা নিয়ে তীব্র ক্ষোভ আছে, যে ক্ষোভটা দেখাচ্ছে না তারা, কোনো একদিন দেখাতেও পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি একটা অনুদার রাষ্ট্র করতে হয়, বাধ্য হয় তারেক জিয়া বা বর্তমান সরকার, সেটা সহায়ক শক্তি তার নাই। একটা রিজিম ক্রিয়েট করে শেখ হাসিনা এটা করতে পেরেছিল, প্রথমবারে কিন্তু পারেনি, ধাপে ধাপে ধাপে। সেই ধাপে ধাপের মতো সময় এখন উনি পাননি। সে কারণে সেটা করতে চাও ঠিক হবে কিনা, আর উনি চাইবেন কিনা, হ্যাঁ, সেটাও একটা বড় প্রশ্ন। মানে আমার লজিক হচ্ছে ভিন্ন দিকে। যেহেতু এটা করা সম্ভব হবে না, সেহেতু আপনি উদার হন, ইতিহাস আপনাকে মনে রাখবে, এবং আওয়ামী লীগ আপনাকে বাধ্য হবে সম্মান জানাতে সারা জীবন, বাকি জীবন, যে আপনি আওয়ামী লীগকে আসার পথ করে দিয়েছে। হ্যাঁ, এটা অনেকের ক্ষুব্ধ হবে, এনসিপির অনেকে ক্ষুব্ধ হবে, হরতাল থাকবে, যারা মারা গেছে তারা ক্ষুব্ধ হবে, কিন্তু রাষ্ট্র তো আসলে অনেক বড় বিষয়। বিচার হবে, বিচারকে এক্সপেরাইট করেন, বিচারের জন্য আলাদা কমিশন করে দেন, আলাদা বিচার বিভাগ করে দেন, বিচার বিভাগে একটা অংশ দিয়ে দেন এসব বিচারের জন্য। কিন্তু সবাইকে রাজনীতিতে নিয়ে আসতে হবে এই কারণে, অর্থনীতির কারণে। এবং আরেকটা কারণ হচ্ছে, ওই যে জাতিসত্তাটা সৃষ্টি না করা হলে আমাদের বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র সবাই এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ হয়ে যাবে একটা ভ্যাসেল স্টেট, কখনো এখানে আমেরিকা, কখনো পাকিস্তান, কখনো টার্কি, কখনো ইন্ডিয়া, তার যে স্বার্থ সে সেই স্বার্থটাকে ইউজ করবে, এবং তাই হয়ে আসছে। তাই এমনি সাম্প্রতিক, কিন্তু মানে মেইন সোর্স তো হবে হচ্ছে কর। কর কালেকশন হবে কোত্থেকে? কর তো একটা চাকার বিষয়, এই চাকাটা তো ঘুরছে না, এত দ্রুত ঘুরবেই না। সরকারের ফার্স্ট ইয়ার এটা 1,27,00,000 টাকা সুদ দিতে হবে, 55 লক্ষ টাকার মূল, 1,27,500 কোটি টাকা সুদ দিতে হবে, 55,000 কোটি টাকা দিতে হবে আসল ঋণ, তারপরে 50,000 কোটি টাকা সরকার বেতন বাড়িয়েছে এবার, আবর্তন ব্যয়। এবং কর আদায়ের জন্য যে টার্গেট করা হয়েছে, এটা কোনোভাবেই এই কর আদায় হবে না। যখন কর আদায় হবে না, তখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, অথবা উচ্চ হারে। অর্থাৎ আজকে যেটা 1,27,500 কোটি টাকা সুদ, এটা পরের বছর গিয়ে হয়ে যাবে 1,50,000 কোটি টাকা। এবং যখন সরকার ব্যাংক থেকে টাকা নেবে, লোন নেবে, তখন স্বাভাবিকভাবে বেসরকারি খাত কিন্তু লোন পাবে না। ইউনুস গভর্নমেন্টের আমলেও বৈদেশিক ঋণ যেটা বলেছিল তার অর্ধেক পেয়েছে, বর্তমানেও অর্ধেক পাবে। যদি তাই হয়ে থাকে, তাহলে দেশে একটা তারল্য সংকট প্রাইভেট সেক্টরে হবে এবং ইনফ্লেশন বাড়বে। তার সাথে যুক্ত হবে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে তেলের দাম বেড়ে আছে, সরকার সেই তেল ভর্তুকি দিয়ে মানুষকে দিচ্ছে, এই ভর্তুকি সরকার বেশি দিন দিতে পারবে না। তেলের দামটা যখন বাড়াবে, তখন ইনফ্লেশন হবে। বাজেটের টোটাল স্কিমে কিন্তু তেলের দামের কনসিকুয়েন্সটা সামহাও আসে নাই। তো তারপরও আমি বলবো, সরকারের প্রথম বাজেট, এখানে ভালো অনেক জিনিস আছে, যেমন 50,000 টাকা পর্যন্ত আপনি উইদাউট সিকিউরিটি লোন পাবেন তরুণরা, এটা ভালো জিনিস। 2 দিনের মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন হবে, এটা ভালো জিনিস। 7টা এসেনশিয়াল কমোডিটির দাম কমাতে বলা হয়েছে, অ্যাগেইন সাবসিডি চলে আসবে। আপনি এসেনশিয়াল কমোডিটির দাম কমাবেন কীভাবে? সাবসিডি দিতে হবে। আর হচ্ছে বেশ কিছু শিল্পে কর রেয়াত দেওয়া আছে, এটাও শিল্পপতিরা ভাবতে পারে আমরা কর রেয়াত এখানে আসবো। কিন্তু মুশকিলটা হলো কি, যদি অর্থনীতির সাথে তো তীব্রভাবে রাজনীতি জড়িত, যদি স্ট্যাবিলিটি না থাকে, তাহলে এই কর রেয়াত থাকলেও কেউ টাকা বিনিয়োগ করবে না। রপ্তানি নেগেটিভ, এফডিআই প্রায় শূন্যের কোঠায়। আমরা গত 2-3 মাসে নতুন কোনো কোম্পানি কিন্তু দেখিনি, নতুন কোনো ইনভেস্টমেন্ট খুব বেশি দেখিনি। এবং বিগত ইউনুস সরকারের সময়ও যে বিনিয়োগের যে ফুলঝুরি বলা হয়েছিল, ওটাও ব্যর্থ ছিল। সেদিক থেকে এই বাজেট অর্থ সংকটে ভুগতে পারে। যদি বাজেট অর্থ সংকটে ভুগে ফেলে, তখন যেটা সরকাররা করে এবং অর্থনীতিবিদরা প্রেডিক্ট করেছে, টাকা ছাপায়। এবং টাকা ছাপালে কি হয়? এবং টাকা ছাপানো মানে অর্থনীতি ইনফ্লেশন হয়ে সব কিছু এলোমেলো হয়ে যাবে। সেদিক থেকে আমি মনে করি এই বাজেটটা আদর্শিক, মানবিক, পেশাদারিত্ব কম, আবেগ বেশি। বাজেটটা আবেগ বেশি, পেশাদারিত্বটা একটু বেশি আসা উচিত ছিল। আর যে বেতনটা বাড়ানো হয়েছে, এই বেতন বাড়ানোর কারণে ইনফ্লেশন বাড়বে।
বেতন বাড়ানোর কারণে ইনফ্লেশন বাড়বে, প্রাইভেট সেক্টর তখন চাপে পড়বে, কারণ তাদেরকে বেতন বাড়ানোর একটা চাপ আসবে, প্রাইভেট সেক্টরে এই বেতন বাড়ানো নিতে পারবে না। আর আপনি যখন 41 লক্ষ নারীকে, আমি মনে করি 41 লক্ষ নারীকে দেওয়া সম্ভব না, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। যদি 20 লক্ষ নারীকেও আপনি দেন, ওই যে ক্যাশ টাকাটা দিবেন ওটা কিন্তু বাজারে ইনফ্লেশন বাড়াবে। যে ইনফ্লেশনটা ছিল 8.5%, এটা আজকে 9.5 হয়েছে, কালকে 10 হবে। এটাকে টেনে 7-এ আনার যে প্রতিশ্রুতি অর্থমন্ত্রী করেছেন, এটা উনি পারবেন না। যদি না পারেন তাহলে ওনার সব অঙ্কগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। তবে যেহেতু নতুন প্রথমবারের প্রাইম মিনিস্টার জনাব তারেক জিয়া, উনি বড় মন নিয়ে বড় প্রত্যাশা নিয়ে শুরু করেছেন, এই সাহসিকতাটাকে আমরা সাধুবাদ জানাই। জি জি, ব্যারিস্টার শামীম, আমি একটু বুঝতে চাই যে আমরা সবাই জানি যে রাজনৈতিক স্থিতিশীলতা সারা অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না, বা অর্থনীতির দুর্বলতাও রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। সো পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারেন্ট স্ট্যাটাসটা কি এবং ফিউচারটা কি প্রেডিক্ট করেন, যার সঙ্গে ইকোনমি বা ইকোনমিক স্ট্যাবিলিটিও রিলেটেড? হাবিব ভাই বললেন করের আওতা বাড়াবেন অনেক বেশি। একটা ইনসিডেন্ট, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তিনি একটা কনফারেন্সে গিয়ে তিনি ফেরত এসেছেন, ঢুকতে পারেননি বা শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে এসেছেন, যদিও ঢোকার সুযোগ তৈরি হয়েছিল। আপনি কি মনে করেন এটা খুব ইন্টেনশনাল অ্যাপ্রোচ, এবং এটা সম্পর্কের দিক থেকে মানে দুদিক থেকে আপনি? আমি মনে করি এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত না, এই কারণে এটা ইন্টেনশনাল না, তবে এটা ভারতীয় পার্টির মিস্টেক। কারণ ওনার বিরুদ্ধে কেউ তো বলছেন যে বাংলাদেশ পার্টিও কিছু মিস্টেক ছিল। বাংলাদেশ পার্টির মিস্টেকটা আমি বলবো না এই কারণে, কারণ নোটিংটা ভারতের হোম মিনিস্ট্রি থেকে দেয়া ছিল, কারণ উনি বিভিন্ন ব্লগে ভারত বিরোধী কথা বলতেন। কিন্তু যখন তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হলেন, তখন তো নরেন্দ্র মোদী তাকে অভিবাদন জানালেন। উনি অভিবাদন জানালেন এন্টার ক্যাবিনেটকে, এন্টার সরকারকেই। একটা ডক্টর জাহিদ সেই সরকারি ইনফর্মাল পার্ট অ্যাডভাইজার, প্রতিমন্ত্রী মর্যাদার। তার বিরুদ্ধে আগে যদি কোনো নোটিং থেকেও থাকে, এটা বাইদের উঠে যাওয়া উচিত ছিল। এটা উঠে না যাওয়াটা প্রশাসনিক ফল্ট। তবে আমি মনে করি না তাকে অপদস্থ অপমান করার জন্য ভারত সরকার এটা করেছে। তবে আমি এয়ারপোর্টের অভিজ্ঞতা থেকে জানি, এয়ারপোর্টে যদি ইমিগ্রেশনে কোনো নোটিং থাকে, এটা এয়ারপোর্ট অথরিটির কিছুই করার থাকে না। এটা কেন্দ্রীয় জায়গা থেকে রিমুভ না করে। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা অনেক নাগরিককে আটকে রাখা হয়, আমরাও আটকেছিলাম অনেকবার। তো সেইটা জন্য দুই দেশের সম্পর্ক খারাপ হওয়া যাবে না। তবে ভারতের একটা দুঃখ প্রকাশ করা উচিত, যেহেতু এই সরকারকে ভারত স্বাগত জানিয়েছে, এবং জয়শঙ্কর সাহেব তো এই তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগেই তো আসছিলেন, এবং কারোর সাথে দেখা করেননি, শুধু তারেক জিয়া সাহেবের দেখা করেছেন। সেই তারেক জিয়ার একজন অ্যাডভাইজার, প্রতিমন্ত্রী স্ট্যাটাসের উনি যদি এয়ারপোর্টে অপদস্থ হন, এটা আমি প্রশাসনিক এরর হিসাবেই দেখব। আর যদি ভারত এটার মাধ্যমে কোনো মেসেজ দিতে চায়, তাহলে আমি মনে করি সরকারের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। তামাকের দাম আরো বাড়াতে হবে। তামাকের কর, নিচের দিকে তামাকের কর কমানো হয়েছে। যে সিগারেটটা ছিল 60 টাকা, ওটা 62 টাকা হয়েছে। আমি যেহেতু অ্যান্টি-টোব্যাকো মুভমেন্টের সাথে সক্রিয়ভাবে কাজ করি, এটা নিয়ে আমার অনেক কোর্স করা আছে। এটা আরো বাড়াতে হবে, কারণ এটা এখন সহজলভ্য। ইলেকট্রনিক সিগারেট, যেটা এই ফরিদাপাড়া ব্যান করে দিয়েছিল ইউনিস গভর্নমেন্টের সময়, একটা দুটো ভালো কাজ হয়েছিল, তার মধ্যে এটা একটা। কোনো একটা অজানা কারণে এটা আবার এই আমলে কিন্তু ভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা লবি আছে। তো আমরা মনে করি এগুলো স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। কিছু কর তারা দেয়, যে পরিমাণ কর তারা দেয় তার থেকে হেলথ হ্যাজার্ড অনেক বেশি। এটা ই সিগারেট ইন্ডিয়াতে বন্ধ, আমেরিকাতে বন্ধ, অনেক জায়গায় বন্ধ। এগুলো বন্ধ করে দিতে হবে। আর যেটি মূল দরকার, ডিজেলের জন্য যেটা ভর্তুকির কথা বললেন হাবিব ভাই, এটা অনেক মানবিক প্রস্তাব, কিন্তু এটা IMF ওয়ার্ল্ড ব্যাংক মানবে না, এবং তারা তখন অন্য সুবিধাগুলো বন্ধ করে দেবে। তো তেলের দাম তো কমালে সব দিক থেকেই সুবিধা হয়, সরকার সেই লোডটা নিতে পারবে না, কারণ তাকে বেতন দিতে হবে। তো সে আবার 50 লক্ষ টাকা বেতন বাড়িয়ে ফেলছে, 50,000 কোটি টাকা। এই প্রথম বছরে কেন বেতন বাড়ালো? বাংলাদেশে কিন্তু সামনে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে, অলরেডি চলে আসছে। সো নেক্সট ভোট হবে কেয়ারটেকারের আন্ডারে। সো প্রশাসন নিউট্রালি থাকবে, এটা আমরা মনে করি। তার থেকে বড় কথা হচ্ছে, আমরা যেটা হাবিব ভাই প্রথমেই বললেন, 18 লক্ষ প্রশাসনকে খুশি করতে গিয়ে 18 কোটি লোককে কিন্তু আমরা ইনফ্লেশনের মুখে ফেলে দিচ্ছি, চাপে ফেলে দিচ্ছি। তো সর্বশেষ যেটা বলবো, অবশ্যই এই দেশে আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের বিচার হতে হবে, কিন্তু তাদেরকে ইন্টিগ্রেশন না করলে আপনি টেকসই সমাধান করতে পারবেন না। আর দেশ যেহেতু চালাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, উনি ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টার, ওনারই সব লায়াবিলিটি আসবে, সমাধানটা ওনাকে করতেই হবে।
এবং দেশের স্বার্থে ওনাকে এক্সার্ট করতে, উনি বলেছেন কালকে আমি অনেক চাপ অনুভব করছি আসলে, এবং উনি একটা অসাধারণ কথা বলেছেন যে আমার হাড় ভেঙে গিয়েছিল, সেই হাড়টা ট্রিটমেন্ট না করার কারণে এখনও বাঁকা আছে, আমার ব্যথা রিমুভ হবে না, তারপরও আমাকে দেশ চালাতে হবে। আরেকটা কথা উনি বলেছেন যে যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার তারা হয়েছেন, সেটা তো প্রতিশোধ নিলে ফেরত আসবে না, সেই সময় তো আর ফেরত আসবে না, সেই কারণে এটা অনেক বড় মাপের উক্তি। যদি উনি এটা প্রতিশোধ নিয়ে লাভ কি, আমি তো উনি বাস্তবায়ন করতে পারেন এবং মন থেকে বলেন, আমি মনে করি উনি স্টেটসম্যান লেভেলে। এক কথা শেষ করে দিচ্ছি, ওই যে মহাত্মা গান্ধী বলেছিল, আইজ ফর আইজ উইল মেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ব্লাইন্ড। আওয়ামী লীগ তার ভুল অবশ্যই বুঝতে পেরেছে, কিন্তু ভুলটা এখনো দেখাচ্ছে না পলিটিক্যাল কারণে। আর কেনই বা দেখাবে? আপনি কি মনে করেন আসলে বুঝতে পেরেছে? আমি মনে করি বুঝতে পেরেছে। মানে কেন মনে হয় যে ওই যে বললাম ভোটের দিন তারা কোনো মিছিল করেনি, এটা একটা রিজন। শেষ করে দিচ্ছি, কিন্তু আসলেই তো পলিটিক্যালি আওয়ামী লীগকে এমন কোনো সুযোগ দেওয়া হয়নি বা এমন কোনো আশার বাণী দেওয়া হয়নি যে তারা তাদের ভুল প্রকাশ করবে। আওয়ামী লীগও কি সেটা চাইছে, কোনো উদ্যোগ উদ্যম? অবশ্যই আওয়ামী লীগ চেষ্টাটা দেখা গেছে যে তারা অবশ্যই আওয়ামী লীগ চেয়েছিলেন জনাব তারেক জিয়া তার প্রথম বক্তব্যেই আশার বাণী দিবেন। আমি অনুভব করি 5ই আগস্টের পরে সজীবদের জয়ের প্রথম বক্তব্যে উনি বলেছিলেন, তারেক জিয়ার আমি একসাথে ছোটবেলা খেলেছি। তার মানে সেখানে ওনারা অনেকেই চাচ্ছিলেন তারেক জিয়া এটা সমাধান করুক। এখন তারেক জিয়া এটা করতে বাধ্য না, তার উপর যে অন্যায় হয়েছে তিনি এটা যে করতে বাধ্য বা করবেন, চাইলেও রাজনৈতিক বাস্তবতা আছে, কিন্তু সেগুলো তাকে ওভারকাম করেই করতে হবে। আমার অত্যন্ত প্রিয় হাবিব ভাই এখানে আছেন, অনেক বড় মাপের রাজনীতিবিদ, অনেক আন্দোলন করেছেন, অনেক চেকার্ড পলিটিক্যাল ক্যারিয়ার তার। উনি ঠিকই বলেছেন, এরশাদ স্যার আমলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল প্যারিস কনসোর্টিয়াম। অর্থমন্ত্রী তার সমস্ত কিছু নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে বসতো এবং যা বলতো তাই মেনে আসতে হতো, কারণ ওই টাকাটা না দিলে বাংলাদেশ বেতন দিতে পারতো না, ওই টাকাটা না দিলে 20 লক্ষ মেট্রিক টন চাল যে আমাদের আমদানি করতে তো ওই টাকাটা পাওয়া যেত না। এরশাদ স্যার আমাকে বলে গেছে, তার এটাই টেনশন ছিল। এরপরও সেই সময় প্রচুর হরতাল হতো, বাংলাদেশ উন্নয়ন হওয়া শুরু করলো হরতাল বন্ধ হওয়ার পরে। আর সাইফুর রহমান সাহেবের ব্যাপক অবদান আছে, যে ভ্যাট উনি শুরু করেছিলেন, ভ্যাটের প্রতিবাদে সেই সময় কিন্তু আন্দোলন হয়েছিল, হরতাল হয়েছিল, ব্যবসায়ীরাও প্রতিবাদ করেছিল, কিন্তু উনি কিন্তু বলেছিলেন উনি ভ্যাট দেবেন। এবং সেই সময় একটা কালচার ছিল, আইনমন্ত্রী বা অর্থমন্ত্রীরা যা বলতো প্রধানমন্ত্রীও সেখানে ইন্টারফেয়ার করতো না, কারণ তারা পেশাদারিত্ব ছিল। সেই ভ্যাটই তো আজকে এখন বিশাল একটা টাকা হয়ে দাঁড়িয়েছে এবং এটা বাড়বে আরও। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই বাজেটটা অনেক বেশি মানবিক, 42 লক্ষ কৃষি কার্ড, 41 লক্ষ ফ্যামিলি কার্ড। এইটাকে ইংলিশ ভাষায় একটা টার্ম আছে কিউজোটিক, অতি আদর্শিক। এই বাজেটটা অতি আদর্শিক সমস্যায় ভুগতে পারে। আরেকটা হচ্ছে এই বাজেট ধরে নিচ্ছে রাষ্ট্র হবে অনিরিক, মানে ড্রিম স্টেট, শান্তি থাকবে, প্রচুর আয় হবে, প্রচুর খরচ করব, যেহেতু আয় হবে, এটাও কিন্তু একটা ভালো দিক। আজে বাজে প্রজেক্টে টাকা না দিয়ে সাধারণ মানুষকে সরাসরি টাকা দেওয়া হচ্ছে, দুর্নীতির ইয়েটা কিছুটা কমতে পারে।